হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রায় লাস্ট 1 উইক সেভাবে কথাই বলতে পারিনি, কারণ আমি অলরেডি আমার প্রোফাইলে আপডেট করেছিলাম যে আমি অ্যাডাল্ট মাম্পসে ভুগছিলাম, যে কারণে কোনোভাবেই আমার পক্ষে কথা বলা সম্ভব হয়নি। আজ অনেকটা বেটার, তাই আমি ভাবলাম আজকে বসে আমি ভিডিওটাকে একটুখানি ভয়েস দিয়ে এডিট করি। আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলে বেডরুমে নিয়ে আসলাম। এই যে জানলাটা দেখতে পাচ্ছেন, যেভাবে পর্দা টানা আছে, লাস্ট 1 উইকেরও বেশি সময় ধরে জানলাটা এইভাবেই বন্ধ রেখে পর্দা টেনে রাখতে হচ্ছে। জানলাটা কোনোভাবেই কোনো খোলার উপায় আমি পাচ্ছি না। আমার গত বুধবার দিন থেকে হঠাৎ করে আমি মাম্পস ভাইরাসে আক্রান্ত হই। তারও 3-4 দিন আগে থেকে আমি লক্ষ্য করি যে জানলায় কিছু আনওয়ান্টেড রিলেটিভসরা এসে উপস্থিত হয়েছেন। রিলেটিভসই বললাম, কেন কি এই পৃথিবীতে আমরা যত রকমের প্রাণী আছি সবাই সবার কোনো না কোনো দরকারে তো আসি, তো সুতরাং প্রত্যেকেই প্রত্যেকের ওই আত্মীয়র মধ্যেই পড়ে, সেই হিসাব করেই বললাম। যাই হোক, আপনাদেরকে আমি একটুখানি দেখাই যে কেন আমি এটা বললাম। এই দেখুন, কত বড় মৌমাছির বাসা দেখছেন। এখানে মুম্বাইতে আমি দেখেছি এইরকমভাবে কংক্রিটের দেয়ালের মধ্যেও ওরা বাসা বানায়। আমি নর্মালি দেখতাম ওদের গ্রামেগঞ্জে গেলে বা কলকাতাতে থাকাকালীন যে ওরা গাছে বনে জঙ্গলে বাসা করে, কিন্তু আমি না এখানে আসার পর থেকে লক্ষ্য করলাম এখানে বিভিন্নভাবে বারান্দার কোণায়, জানলার কোণায়, কংক্রিটের ইটকাট পাথরের মধ্যেও না এরা বেশ সুন্দর বাসা করে। এখানে আশেপাশে প্রচুর গাছ, আমাদের সোসাইটিতে প্রচুর ফুলের গাছ আছে, প্রচুর নর্মাল গাছ আছে, মানে গ্রিনারি ভীষণভাবে বেশি। হতে পারে হয়তো সে কারণে ওরা ওদের পর্যাপ্ত যা প্রয়োজনীয় জিনিস সেগুলো এখান থেকে পেয়ে যায়, সেই কারণে এখানেই ওরা বাসা করে নেয় কোনো না কোনো কংক্রিটের আশেপাশে, যাতে ওদের সুবিধে হয়। এত বড় চাক যেদিন এটা প্রথম ওরা তৈরি করছিল, আমি হঠাৎ করে লক্ষ্য করি জানলা দিয়ে বেশ কিছু মৌমাছি একসাথে এই জায়গাটায় ঘোরাফেরা করছে। আমি ভেবেছি বোধহয় অন্য কোথাও চাকটাক ভেঙেছে, সেই কারণে। পরে আমি জাস্ট 15 মিনিট বাদে জানলাটার মানে পর্দাটা সরিয়ে দেখছি, ও বাবা, এত বড় চাক তৈরি করে ফেলেছে। আরসালানের মাটন আমরা সবাই জানি যে চামচ দিয়ে খাওয়া যায়। চামচ দিয়েই কিন্তু কাটলাম। কোনো কথা হবে না। ব্যক্তিগত কারণে গত 2 বছর আমি কলকাতা যেতে পারিনি। না হলে বিয়ের পর থেকে যখন থেকেই মুম্বাই এসেছি, আমি কিন্তু প্রতি বছরই ডিসেম্বর আর জানুয়ারি মাসটা কলকাতাতেই থাকি। মাম্পসের জন্য আমাকে টোটালি লিকুইড ডায়েটে থাকতে হয়েছিল। ভাতও খেতে হচ্ছিল ব্লেন্ডারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে, তারপর সেটা পুরো পাতলা লিকুইড মতন করে সেটাকে গ্লাসে করে নিয়ে বা চামচে করে করে খাচ্ছিলাম। এই যন্ত্রণা যে কী যন্ত্রণা একজন খাদ্যরসিক মানুষের কাছে, সেটা হয়তো যারা খাদ্যরসিক নন তারা বুঝবেন না। অনেকে হয়তো ভাবতে পারে যে বিষয়টা বাড়াবাড়ি, কিন্তু না, বিষয়টা আমার কাছে মোটেও বাড়াবাড়ি নয়। আমি ভীষণভাবে খেতে ভালোবাসি। হ্যাঁ, খেতে ভালোবাসি মানে এটা নয় যে আমি একসাথে প্রচুর কোয়ান্টিটিতে অনেক কিছু খেয়ে ফেলতে পারি। খেতে ভালোবাসি মানে বিভিন্ন রকমের আমার ভালোবাসার জিনিসপত্র রয়েছে খাবারের, এবং সেগুলো অল্প পরিমাণে হলেও আমার সেগুলো যেই সিজনের সেই সিজনের সেটা আমার চাই। সিজন বলতে ডিসেম্বর আর জানুয়ারিটা যেরকম কলকাতাতে বেশ ভালো ঠান্ডা থাকে, আমার কাছে ডিসেম্বর আর জানুয়ারিটা শীতকাল নয়। আমার কাছে ডিসেম্বর আর জানুয়ারিটা হচ্ছে আমার বিভিন্ন রকম খাবার খাওয়ার সিজন। তার মধ্যে কলকাতার ভীষণ ফেমাস দুটো ব্র্যান্ড, একটা দাদা বৌদির বিরিয়ানি আর একটা আরসালানের বিরিয়ানি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় দুটো দোকান। এই দুটো দোকানের বিরিয়ানি আমি কলকাতায় গেলে কোনোভাবেই মিস করি না।
কলকাতা থেকে এসে আমার হাতে পৌঁছানোর পর আমি বেশ ঘাবড়ে গেছিলাম যে কোনটা কি বুঝতে পারছিলাম না। তারপর বুঝলাম এই যে এ লেখা, MBA মানে মাটন বিরিয়ানি আরসালান, আর MBD মানে মাটন বিরিয়ানি দাদা বৌদি, আর MUMটা তো বুঝতেই পারছেন এটা মুম্বাইতে ডেলিভার হয়েছে। এইভাবে গোটা প্যাকেটের মধ্যে করে এটাকে ডেলিভার করা হয় ফ্রোজেন অবস্থায়। এটা ডাইরেক্টলি মাইক্রো ওভেনে দিয়ে গরম করা যায় না, এটাকে কি করতে হয়, ফুটন্ত গরম জলের মধ্যে 5 মিনিট প্যাকেটটাকে ডিপ করে রেখে দিতে হয়। 5 মিনিট পর প্যাকেটটা কেটে ভেতর থেকে রাইসটা, মাংসটা সমস্ত কিছু বার করে নিতে হয়। বার করে নিয়ে তারপর যদি আপনি মনে করেন তাহলে আপনি আবার সেই বাটিটাকে মাইক্রো ওভেনে দিয়ে কিছুক্ষণ রিহিটিং করে একদম ধোঁয়া ওঠা গরম করে নিতে পারেন। আর 5 মিনিট ফুটন্ত গরম জলে থাকলেও মোটামুটি ভেতরে যে প্রোডাক্টটা আছে সেটা খুব ভালোভাবে আর কি গরম হয়ে যায়। কিন্তু আরেকটু বেশি একদম ধোঁয়া ওঠা করতে চাইলে একটুখানি রিহিটিং করে নিলেই হবে। আমি যখন ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে এই সাইটটা দেখি আমি এতটাই এক্সাইটেড হয়ে পড়ি, মানে বুঝতে পারছেন একটা বাঘকে দীর্ঘদিন খাবার না খাইয়ে তার সামনে যদি কোনো জ্যান্ত পশু পাখি রেখে দেওয়া হয় বা একটা জ্যান্ত মানুষ যদি তার খাঁচায় দিয়ে দেওয়া হয় তার যে কন্ডিশনটা হয়, আমার ঠিক ওই কন্ডিশন হয়েছে। লাস্ট 7 দিন ধরে ওই রকম ব্লেন্ডারের মধ্যে ভাতকে ব্লেন্ড করে লিকুইড করে যদি খেতে হয়, যে মানুষটা খেতে ভালোবাসে, যে মানুষটা রাতে শুয়েও খাবারের স্বপ্ন দেখে, তার কাছে যে এটা কত বড় শাস্তি। যাই হোক, এখন ফুটন্ত গরম জলে প্যাকেটটাকে ভালো করে ডিপ করে দিচ্ছি। সাঁড়াশি দিয়ে ধরে ধরে খুব সাবধানে করছি, কেন কি জলটা যেভাবে টকবক করে ফুটছে একটুও যদি ছিটে গায়ে আসে না, তখন বিরিয়ানি খাওয়া একদম বেরিয়ে যাবে। গায়ে এমন বড় বড় ফোস্কা পড়বে, একে তো বাইরে টেম্পারেচার প্রায় 45-50 ছুঁই ছুঁই, তার মধ্যে যদি ফোস্কা পড়ে, একে তো মানে আমি মাংসে ভুগে উঠলাম, তারপর মানে ওটা একটা বিষয়টা গোদের ওপর বিস্ফোরা টাইপের হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, এবার প্যাকেটটা কেটে নিলাম। উফ, চারিদিক পুরো সেই চেনা গন্ধে ভুরভুর করে উঠছে। আমি তো পারলে এখনই এটাকে খেতে শুরু করে দিই। যাই হোক, এটাকে ঢেলে নিই, দেখি জিনিসটা। আহ, দেখেও শান্তি, মানে চোখের শান্তি, মনের শান্তি, জিভের শান্তি তো অবশ্যই, তার সাথে চোখ আর মনের শান্তি। আমার যে কি ভীষণ এক্সাইটেড লাগছে, আমি না বলে বোঝাতে পারবো না। একটু খেয়ে দেখি, হ্যাঁ? কিছু মনে করবেন না প্লিজ, আমি এইভাবে হট করেই খাওয়াটা শুরু করে দিলাম, আমি নিজেকে না আর কন্ট্রোল করতে পারলাম না। ঠাকুরের কেমন মহিমা দেখুন। আমার মানে আজকেই দুপুর থেকে আমি সলিড ভাত খাওয়া শুরু করেছি, আর আজকেই প্যাকেটটা এসে রাতে পৌঁছেছে। আমি যখন অর্ডারটা প্লেস করেছিলাম, আমাকে আমার মা বলছেন বা আমার হাজব্যান্ড বলছেন যে তুমি যে অর্ডারটা প্লেস করে দিলে, তোমার তো ব্লেন্ড করে খাওয়া চলছে, তুমি যদি খেতে না পারো কী হবে। আমি এতটা লেভেলে ভেবে রেখেছি যে যদি আমাকে ডক্টর সলিড খাবারের পারমিশন না দেয়, আমি এটাকেই ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে খাবো, কিন্তু আমি খাবো যেভাবেই হোক। মানে আমার ক্রেভিংসগুলো বা আমার ইচ্ছেগুলো হচ্ছে এই লেভেলের। আমি বাটিটাকে মাইক্রো ওভেনে দিয়ে না আরও 2 থেকে 3 মিনিট ভালো করে গরম করে নিয়েছি ঢাকা দিয়ে, একদম পুরো ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এইবার এটা আমরা সার্ভ করে নিচ্ছি সার্ভিং প্লেটে, এবং আমরা এটা দিয়ে আজকের ডিনারটা সারবো। সেইভাবেই আর কি প্ল্যান করে এটা আনা হয়েছে। মোটামুটি একটা প্যাকেটের যা কোয়ান্টিটি, ক্যামেরাতে দেখে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, সামনাসামনি একটা প্যাকেট দিয়ে খুব বেশি অ্যাপেটাইট যদি না হয় তাহলে 2.5 জন খেতে পারবে, মানে 2 জন অ্যাডাল্ট আর 1 জন বাচ্চার ভালো মতন হয়ে যাবে যতটা কোয়ান্টিটি দিয়েছে। আমি 2টো প্যাকেট আনিয়েছি, কেন কি আমরা বাড়িতে 3 জন অ্যাডাল্ট, যেটুকু বাঁচবে সেটুকু তো পরের দিন খাওয়াই হবে। আর এমনিতেও বাড়িতে বিরিয়ানি আসলে আমি বিরিয়ানির রাইস বাঁচিয়ে রাখি ফ্রিজে, ওটা আমি পরের দিন ব্রেকফাস্টে খাই, এটা আমার বরাবরের অভ্যেস। আর দাদা বৌদির যে বিরিয়ানির প্যাকেটটা ছিল সেটাও এতক্ষণ আমি ওই ফুটন্ত জলে ডিপ করে রেখেছিলাম, সেটাও এবার একটুখানি আমি খুলে দেখে নিচ্ছি। হ্যাঁ, খুব ভালো মতন গরম হয়ে গেছে। আমি একটা জিনিসে অবাক হলাম, শুধু ওনারা না ডিমটা পাঠায়নি। মানে কলকাতাতে বসে এই দোকানগুলো থেকে কিনলে এর সাথে একটা করে ডিম দেওয়া হয়, ডিমটা কেন পাঠায়নি আমি জানি না, নষ্ট হয়ে যাওয়ার ভয় নাকি, কিন্তু
মেনু লিস্টে ডিম বিরিয়ানিও রয়েছে, যদি সেটা হয় সেই বিরিয়ানিতে তো ডিম আসবে, তাহলে তখন তো নিশ্চয়ই নষ্ট হবে না। আমি জানি না এটার মধ্যে ডিমটা কেন আসেনি, তবে আমি তো মাটনের পিসটা দেখে মোটামুটি পুরোপুরি মানে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আর দাদা বৌদির বিরিয়ানির একটা যেটা ভালো জিনিস লাগলো, ওদের আলুর সাইজটা কম দিয়েছে। আমি খাই না আলু মানে আমি বিরিয়ানির আলুটা খাই না, এত বড় আলু, ওই ধামসা আলু আমার ভালো লাগে না খেতে। আর আরসালানের মাটন আমরা সবাই জানি যে চামচ দিয়ে খাওয়া যায়। চামচ দিয়েই কিন্তু কাটলাম। কোনো কথা হবে না। ঠাকুরকে অশেষ ধন্যবাদ। আমার হার্ড ফুড খাওয়ার যে রেস্ট্রিকশনটা ছিল সেটা গতকাল রাতেই ডক্টর উইথড্র করেছেন। আজকে থেকে ওনারা হার্ড ফুড খেতে বলেছেন। আমি আজকে দুপুরেও ভাত খেয়েছি, একটু মানে এতদিন যেমন মিক্সিতে পেস্ট করে খাচ্ছিলাম, আজকে দুপুরে আমি নর্মালি খেয়েছি। আমি খেতে পেরেছি, টাচউড, ঠাকুরের কৃপায় আমার কোনো রকম কোনো সমস্যা হয়নি। আর আজকেই এটা এসেছে যে আমাকে এর পরেও এটার জন্য ওয়েট করতে হয়নি, এটার জন্য সত্যি 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 ভীষণভাবে আমি থ্যাঙ্কফুল। আর আমাকে কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। যারা যারা আপনারা কলকাতা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে রয়েছেন, তারা অবশ্যই এটা ট্রাই করুন। ভীষণ ভালো সার্ভিস, কাস্টমার সার্ভিসও ভীষণ ভালো, ভীষণ প্রম্পট আনসার করে, অ্যান্ড কোনো রকম কোনো হিডেন চার্জেস নেই, কিছু নেই। আর ডেলিভারি কস্ট যেটা এটা দেখিয়েছে একেবারে নমিনাল। কলকাতা থেকে 2000 কিলোমিটার দূরে যে চার্জটা ওরা নিচ্ছে সেটা একেবারেই নমিনাল। মানে এখানে আমরা কলকাতা বিরিয়ানি কিনে 2 প্লেট খেতে গেলে আমাদের অলমোস্ট এই টাকাটাই বেয়ার করতে হয়। সো সেখানে যদি আমি সামান্য কিছু বেশি দিয়ে কলকাতায় আমার প্রিয় যে ব্র্যান্ডটা বা আমার প্রিয় যে দোকানটা সেখান থেকে যদি এনে খেতে পারি, তার থেকে ভালো আর কিছু হয় না। সো আপনারাও ট্রাই করুন। আমি এখন আপাতত এটা এনজয় করি। টাটা, গুড নাইট।